আচ্ছা, লাস্টে যে কোশ্চেনটা করেছিলাম সেটা আমি অ্যান্সার করে দিচ্ছি, যে জি সাবসেল যদি থাকে তাহলে জি সাবসেলে কতগুলো ইলেকট্রন থাকবে, সেটা সেটা অনেকেই কোশ্চেন অ্যান্সার করতে পারো না, আমি বলে দিচ্ছি, শুনে নাও। আচ্ছা, জি সাবসেল যদি হয়, সেই জি সাবসেলের ক্ষেত্রে এল এর মান, স্মল এল এর মান হবে 4। স্মল এল এর মান যদি 4 হয়, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কক্ষকের সংখ্যা হবে 2l+1 সংখ্যক। তাহলে কত হচ্ছে? 2 × 4+1, তাহলে 9টি কক্ষক পাওয়া যাবে। আর ইলেকট্রন সংখ্যা হবে, কক্ষকে ইলেকট্রন সংখ্যা ফর্মুলা হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2 × 2l+1। তাহলে হচ্ছে একবারে 18টা হতে পারে, বাট 2 × 2 × 4+1 অর্থাৎ 18টি ইলেকট্রন হবে। অর্থাৎ জি সাবসেল যদি হয়, সেই জি সাবসেলে কটা ঘর হবে? তাহলে 9টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 9, এটা জি সাবসেল। আর মানগুলো যদি বলি তাহলে -4 থেকে +4, -4 -3 -2 -1 0 +1 +2 +3 +4। হ্যাঁ, আচ্ছা, তোমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছি কেউ করে দেখাওনি, দু চারটে ছেলে ছাড়া কেউ দেখাওনি, করে ভালো করেছো, দেখাতে হবে না। আর এস কক্ষকে একবার রিভিশন দিয়ে দিচ্ছি, যে এস কক্ষকে তাহলে কটা ইলেকট্রন থাকবে? এস কক্ষকে 2টো ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ ঘরের সংখ্যা হচ্ছে 1, কক্ষক সংখ্যা 1, ইলেকট্রন থাকবে 2টো। পি কক্ষকে কটা ঘর থাকবে? মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান দেখবে 3 হয়েছিল পি কক্ষকের ক্ষেত্রে, পি উপকক্ষের ক্ষেত্রে, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে 3টে যদি ঘর হয় তাহলে 6টা ইলেকট্রন থাকতে পারে। আর ডি উপকক্ষ যেটা ছিল সেটাতে 5টা ঘর অর্থাৎ 5টা কক্ষক হয়েছিল, তার মানে 10টা ইলেকট্রন থাকতে পারে সেখানে। আর এফ যদি হয় তাহলে সেখানে 7টা ঘর হবে, আর 7টা ঘর যদি হয় তাহলে 14টা ইলেকট্রন থাকতে পারে। 7টা 14টা ইলেকট্রন থাকতে পারে, এইগুলো বলেছিলাম। এইভাবে আর কি কক্ষকগুলো থাকে, আর সেখানে ইলেকট্রন গুলো ফিল আপ হয়। আচ্ছা, একটা জিনিস বইতে দেওয়া আছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ছবি আছে। তার মানে এইখান থেকেও আমি বলতে পারি যে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষে 18টা ইলেকট্রন, সেটাও বলা যেতে পারে। যেমন যদি আমি কক্ষ বলি কে, সেই কে সেল মানে এর আন্ডারে থাকে কি 1s। আর 1s যদি হয়, দেখো 2টো ইলেকট্রন থাকে, আর 1s এও 2টো ইলেকট্রন থাকবে। এল কক্ষক যদি হয়, সেই এল কক্ষকের ভেতরে যদি দেখি তাহলে 2s আর 2p থাকে। তাহলে 2s আর 2p যদি থাকে, তাহলে এস এর 2টো আর পি এর 6টা অর্থাৎ 8টা, এল কক্ষে 8টা ইলেকট্রন থাকে। আর এম কক্ষ যদি থাকে, সেই এম কক্ষের আন্ডারে উপকক্ষগুলো হচ্ছে 3s 3p আর 3d, এগুলো আলোচনা হয়ে গেছে আগের দিন। তাহলে এস এর 2টো, পি এ 6টা, আর ডি তে 10টা, তাহলে 18টা ইলেকট্রন এখানে থাকে। এইভাবে যদি আমি এন কক্ষ বলি, সেই এন কক্ষতে থাকে 4s 4p 4d আর 4f, তাহলে টোটাল 32টা ইলেকট্রন হবে। তাহলে 2 6 8 10, এখানে 14টা। তাহলে এরকম ভাবে কক্ষ দিয়েও ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কক্ষের আন্ডারে কক্ষক ছিল। একটা ছক করতে বলেছিলাম, এন এর মান, এল এর মান, এম এল এর মান, নাম্বার অফ ইলেকট্রন, এরকম একটা ছক করতে দিয়েছিলাম, দু চারটে ছেলে ছাড়া কেউ দেখাওনি। আচ্ছা, আর একটা জিনিস, যে কক্ষগুলোকে যদি আমি এইভাবে সাজাই, ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে যদি দেখাই, তাহলে এরকম দেখতে হবে, যে 4 মানে এন কক্ষ, সেই এন কক্ষটা যদি ভেঙে যায় তাহলে কটা উপকক্ষ হবে? মানে এল এর ভ্যালু হবে এল ইকুয়ালস টু 0, এল ইকুয়ালস টু 1, এল ইকুয়ালস টু 2 আর এল ইকুয়ালস টু 3। এল ইকুয়ালস টু 0 মানে 4s, এল ইকুয়ালস টু 1 মানে 4p, আর এল ইকুয়ালস টু 2 মানে 4d,
আর L ইকুয়ালস টু 3 মানে 4f। যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, তাই 4 লিখছি আমি, 4s 4p 4d 4f। আচ্ছা, এইটা আবার দেখো, L যদি 0 হয় সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার একটাই পাওয়া যায়, মানে কক্ষকের সংখ্যা একটা, তাহলে s অরবিটাল একটাই পাবে, m ইকুয়ালস টু 0। L ইকুয়ালস টু 1 হলে মানে p উপকক্ষটা তিনটে কক্ষকে ভাঙবে, px py pz, একটা ভ্যালু -1, একটা ভ্যালু 0, একটা ভ্যালু +1, মানে p অরবিটাল হচ্ছে তিনটে p অরবিটাল হয়। আবার L ইকুয়ালস টু 2 মানে d উপকক্ষ বা d সাবশেলটা 5টা কক্ষকে ভাঙবে, -2 থেকে +2 পর্যন্ত, অর্থাৎ 5টা d অরবিটাল পাওয়া যাবে, মানে 5টা ঘর d এর পাওয়া যাবে। সেই নামগুলো আগের দিন বলেছি, dxy dyz dx xz dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর dz স্কোয়ার, এই 5টা ঘর আছে। আচ্ছা, এফ অরবিটাল, এফ বলেছিলাম আউট অফ সিলেবাস আছে, তুমি যদি গুগল সার্চ করো পেয়ে যাবে, বইতেও আছে অরবিটাল গুলো, আমি লিখিনি এখানে। এল এর ভ্যালু 3 মানে এফ অরবিটাল হলে -3 থেকে +3 মানে 7টা ঘর পাবে। এরপরে জি কক্ষক এখন অব্দি এমন এলিমেন্ট পাওয়া যায়নি যেখানে জি উপকক্ষটা অস্তিত্ব আছে, কিন্তু যদি জি উপকক্ষ থাকতো তাহলে তার 9টা ঘর হতো আর ইলেকট্রন সংখ্যা 9 দুগুণে 18, প্রত্যেকটা ঘরে 2টো করে ইলেকট্রন হয়। এটা পরে আবার আলোচনা করব আমরা, যে প্রত্যেকটা ঘরে কটা করে ইলেকট্রন থাকে, কেন থাকে, এই নিয়ে আলোচনা করব। তাহলে এইগুলো হয়ে গেল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পর্যন্ত। এরপরে আরেকটাই কোয়ান্টাম নাম্বার থেকে গেল, অর্থাৎ ইলেকট্রন কোথায় থাকে জেনে গেছি, আর কিভাবে ইলেকট্রন থাকে সেটা শুধু একটু আলোচনা করে দেবো। এইটা কে ব্যাখ্যা করতে গিয়ে দুজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে গুডস্মিথ আর একজনের নাম হচ্ছে উলেনবেক। গুডস্মিথ আর উলেনবেক এই দুজন সায়েন্টিস্ট আর কি প্রথম চুম্বক স্পিন কোয়ান্টাম নাম্বারটা আবিষ্কার করেন। কি বলেন গুডস্মিথ আর উলেনবেক? উলেনবেক ও গুডস্মিথ, যেমন দেখো, সূর্যকে মাঝখানে রেখে, সেন্টারে রেখে পৃথিবী তথা অন্যান্য গ্রহগুলো দেখবে এরকম ভাবে ঘুরছে, বৃত্তাকার বা উপবৃত্তাকার যাই বলো না কেন, উপবৃত্তাকারই বলো, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, পৃথিবীও ঘুরছে, তার সাথে অন্য গ্রহগুলো ঘুরছে। আবার দেখো, সূর্যের চারিদিকে যেমন আবর্তন করে, ঠিক পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও আবর্তন করে, যার জন্য দিন ও রাত্রি হয়। এই জিনিসটাকে যখন ইলেকট্রনের সাথে কম্পেয়ার করা হলো, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষে ইলেকট্রন আবর্তন করে যেমন, ঠিক একই রকম ভাবে ইলেকট্রন আবার নিজের কক্ষের চারিদিকেও ঘোরে। অর্থাৎ ইলেকট্রন যদি এরকম ভাবে থাকে তাহলে সে ঘুরতে পারে নিজের অক্ষের চারিদিকে, অর্থাৎ ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আবার নিউক্লিয়াসের চারিদিকে এরকম ভাবে ঘুরছে, একটা লাট্টু ভেবে নাও ঘুরছে, আর সেটা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষে যদি ঘুরে তাহলে লাট্টু নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে, আবার বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথেও সে ঘুরছে। এই যে ঘূর্ণনটা নিজের অক্ষের চারিদিকে, সেটা দুরকম ভাবে হতে পারে। আর এইটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আর একটা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হলো, সেটাকে বলছি স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন, যেটা দুরকম হতে পারে, আর যেটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার স্মল এস বা এম এস, এম সাফিক্সে এস, এম এস। তাহলে ছোট এম এসটাই আমি ব্যাখ্যা করব, কারণ চিহ্নিত করব, আর এম এস দিয়েই আমি এটা বলবো বারবার, কারণ এস অনেকবার হয়ে গেছে, এস কক্ষকের নাম হয়ে গেছে, উপকক্ষকের নাম হয়ে গেছে। তার স্পিন কোয়ান্টাম নাম্বার এম এস, সেটা কি হতে পারে? এই ঘূর্ণন, ইলেকট্রনের ঘূর্ণন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ হতে পারে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ক্লকওয়াইজ হয়, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার এর মানটা হচ্ছে +12। আর এটাকে কিভাবে চিহ্নিত করা হয়? আপ অ্যারো দিয়ে চিহ্নিত করা হয়, ওপরের দিকে অ্যারো দিয়ে বোঝানো হয় ইলেকট্রনকে, বা এরকম ভাবে আমি হাফ অ্যারো দিয়েও বোঝাতে পারি, কিন্তু ওপরের দিকে মুখ করে থাকবে।
বা দিয়ে বললাম এটা। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে -12। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারের দুটোই ভ্যালু হতে পারে, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। কারণ ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত ঘড়ির কাঁটার বিপরীত দিকেই হতে পারে। যদি -12 হয় তাহলে ইলেকট্রনটাকে ডাউন অ্যারো দিয়ে বোঝানো হয় বা ডাউন হাফ অ্যারো দিয়েও বোঝাতে পারো। তাহলে এইটা হয়ে গেল স্পিন কোয়ান্টাম নাম্বার। আর স্পিন কোয়ান্টাম নাম্বার কি বলছে, ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনটা বোঝায়। অর্থাৎ আমি জেনে গেলাম, দেখো ইলেকট্রনের প্রকৃতি, অর্থাৎ ইলেকট্রন কিভাবে আছে। ইলেকট্রন দুইভাবেই থাকতে পারে, ওপরের দিকে মুখ করে আপ অ্যারো বা ডাউন অ্যারো এইভাবেই থাকতে পারে। তাহলে চারটে কোয়ান্টাম নাম্বার যদি আমি জেনে যাই তাহলে ইলেকট্রনের সঠিক অবস্থান জেনে যাব, আর ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন অর্থাৎ ঘূর্ণনের প্রকৃতি বা ইলেকট্রনের প্রকৃতি জেনে যাব। এইভাবে চারটে কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা ইলেকট্রনকে বা প্রত্যেকটা ইলেকট্রনকে সঠিকভাবে পরিচয় দেওয়ার জন্য, ইলেকট্রনের সঠিক পরিচয় দেওয়ার জন্য এই চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। আর একটা জিনিস দেখো, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে তাহলে একটা মোমেন্টাম বা একটা ভরবেগ পাবো, যেটাকে বলা হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঘূর্ণন কৌণিক ভরবেগ। এর আগের দিন আমি বলেছি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছিলাম, যেটা ক্যাপিটাল এল দিয়ে চিহ্নিত করা। এটা ক্যাপিটাল এস বা বোল্ড এস দিয়ে, একটু গাঢ় এস দিয়ে আমি ডিনোট করছি। আর এটা সমান হচ্ছে √s ইন্টু s+1 h/2π রুটের বাইরে। এসটা কি? এসটা হচ্ছে একটি ইলেকট্রনের ঘূর্ণন। একটি ইলেকট্রনের ক্ষেত্রে এস হচ্ছে হাফ। একটি ইলেকট্রনের এস সমান হচ্ছে হাফ, প্লাস হাফ মাইনাস হাফ নয়, শুধু ভ্যালুটা নিচ্ছি হাফ। আচ্ছা, যদি হাফ হয় তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ ছোট হাতে, এইটা ছোট হাতের, আর এই যে যেটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কৌণিক ভরবেগ লিখেছে এটা ক্যাপিটাল এস আর বড় হাতের, এই বড় হাতে বলছি বোল্ড। তাহলে এইটা হয়ে গেল, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? হাফ ইন্টু ½ + 1 রুটের বাইরে হচ্ছে h/2π। এটা একটা ইলেকট্রনের ঘূর্ণন কৌণিক ভরবেগ বেরিয়ে যাবে এইভাবে। যদি n সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, n সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, আর ওই n সংখ্যক অযুগ্ম ইলেকট্রনের যদি ঘূর্ণন কৌণিক ভরবেগ যদি বার করতে হয় তাহলে ফর্মুলাটা হয়ে যাবে √n/2। তাহলে n সংখ্যক যদি থাকে তাহলে n সংখ্যক হাফ পাবে ভ্যালুটা। তাহলে √n/2 ইন্টু n/2 + 1 h/2π, বা আমি এটা লিখতে পারি √n ইন্টু n+2 h/2π। এবার যে যতগুলো ইলেকট্রন থাকবে তার জন্য ভ্যালুগুলো আলাদা আলাদা হবে। তাহলে ঘূর্ণন কৌণিক ভরবেগও নির্ণয় করতে পারি, নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য আমি মোমেন্টাম বের করে নিতে পারি। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি জানতে পারি আমরা? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি জানতে পারি, অর্থাৎ ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, মানে রাইট সাইড রোটেট করছে না লেফট সাইড, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিজের অক্ষের চারিদিকে আবর্তনের জন্য ওর কৌণিক ভরবেগের মানও জানতে পারি এই ফর্মুলা দিয়ে। আর কি জানতে পারি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের একটা ধারণা পাওয়া যায়। পরবর্তীকালে ক্লাস 12-এ জানবো যে এই যে ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে ঘুরছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তার জন্য প্রত্যেকটা ইলেকট্রন একটা ছোট ছোট ম্যাগনেট হিসাবে বিহেভ করে, টাইনি ম্যাগনেট হিসাবে বিহেভ করে। তাহলে এখান পর্যন্ত ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা শেষ হয়ে গেছে। আর এই যে ছকটা করতে দিয়েছিলাম সেই ছকটা তোমরা কয়েকজনাই করেছো, বেশি জন করো নাই, মানে করেছো হয়তো আমাকে দেখাওনি। আর যারা করেছে তারা দু একটা ছেলেই আছে।
আচ্ছা, কয়েকটা কোশ্চেন এখানে আমি বলছি, সেই কোশ্চেন গুলো খাতায় লিখে রাখবে, অ্যান্সার গুলো করবে, আমাকে দেখাতে পারো, যদি ইচ্ছে হয় দেখাবে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, প্রথম যে কোশ্চেনটা দেয়, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়েকটা উপকক্ষ বা কক্ষক তোমাকে লিখে দেবে আর জিজ্ঞাসা করবে যে ওদের অস্তিত্ব আছে কি নেই। যেমন আমি লিখছি 2s, 2d, 1p, 4s, 4g, 3f, 3d, এই এতগুলো উপকক্ষ লেখা হয়েছে। তোমার কোশ্চেন বলবে নিম্নলিখিত উপকক্ষগুলোর অস্তিত্ব আছে কি নেই ব্যাখ্যা করো। যেমন এই উপকক্ষগুলোর মধ্যে কার অস্তিত্ব আছে আর কার অস্তিত্ব নেই, কোনগুলো এক্সিস্ট করে কোনগুলো এক্সিস্ট করে না, তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে এবং কেন অস্তিত্ব নেই সেটা ব্যাখ্যা দিতে বলবে। যেমন এই কোশ্চেনটা বিশেষ করে দেয়, একটু পরে বলবো এই কোশ্চেনটা, আগে এইগুলোর মধ্যে তোমরা আমাকে একটু বলে দাও। হ্যাঁ, এগুলো উত্তর আমি কয়েকটা, যে 2s উপকক্ষ অস্তিত্ব আছে। আচ্ছা, 2d উপকক্ষ, 2d উপকক্ষের অস্তিত্ব নেই, যে না বলছো সে কারণটা একটু বলবে আমাকে। হ্যাঁ, তো তুমি এরকম ভাবে ব্যাখ্যাটা করবে কি করে সেটা বলো আমাকে, যে তুমি বলবে তিনটা তো, ডিটা তো 3 নাম্বার কক্ষে থাকে, এরকম বলে ব্যাখ্যা বলবে। কেউ বলতে পারবে ব্যাখ্যা কি করে করবো এটা, আমি 2d যে উপকক্ষ অস্তিত্ব নেই ব্যাখ্যাটা করবো কি করে? আচ্ছা, আমি বলছি শুনে না একটু। আমি যদি বলি 2d উপকক্ষের ক্ষেত্রে স্মল এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান কত? 3। তাহলে তুমি কিছুই পড়াশোনা করো নাই, সেই জন্যই 3 বলছো। এখানে দেখতে পাচ্ছি যে 2 লেখা আছে, 2d লেখা আছে, তাহলে n এর মান 2। আর l এর মান কি হবে? l এর মান কি হবে? আর এই 0 1 বলছো, সেও আর কি পড়াশোনা করো নাই, সেই জন্য 0 1 বলছো। আমি আগের দিন বলেছিলাম একটা, মনে রাখবে যে 2 বলছে সে ঠিক বলছে। এল সমান 0 1 2 3 4 ... 0 হলে সেটাকে এস অরবাইটাল বলে বা এস উপকক্ষ বলে, পি বলে, 1 হলে, 2 হলে ডি বা ডি হলে 2, 3 হলে এফ, 4 হলে জি। তাহলে বড় বড় করে দেখতে পাচ্ছ এটা ডি আছে, তাহলে 2 হবে নিশ্চয়ই। তাহলে এন এর মানও 2 দেখতে পাচ্ছ, এল এর মানও 2। অর্থাৎ আমরা জানি, দেখো, এন আর এল কখনোই সমান হতে পারে না, এন নট ইকুয়ালস টু এল। তাহলে তুমি কি বলবে, যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান এন হয়, তাহলে এল এর মান হবে 0 থেকে n-1, এন নট ইকুয়ালস টু এল। এন কখনোই এল এর সাথে সমান হতে পারে না, কিন্তু 2d উপকক্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এন এর মান আর এল এর মান দুটোই সমান হচ্ছে, অর্থাৎ 2d এর কোনো অস্তিত্ব নেই। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এরপরে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় 1p অস্তিত্ব আছে কি নেই, নেই। 1p এর ক্ষেত্রেও দেখো n ইকুয়ালস টু 1 হচ্ছে আর l ইকুয়ালস টু 1 হচ্ছে, তাহলে n 1p এই উপকক্ষের অস্তিত্ব নেই, যেহেতু মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n হলে গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। n এর মান মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান আর গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না, n নট ইকুয়ালস টু l। এক্ষেত্রে এন আর এল সমান, তাই 1p কক্ষের অস্তিত্ব নেই, ক্রস করে দিলাম। এইভাবে কোনগুলোর উপকক্ষের অস্তিত্ব আছে কোনগুলো উপকক্ষের অস্তিত্ব নেই সেটা বলবে, আর আমাকে লিখে দেখাতে পারো যদি ইচ্ছে হয় তোমাদের। 4g, এটা লাস্ট কোশ্চেন, 4g উপকক্ষের অস্তিত্ব আছে কি? 4g কি বলছো? 4g তো, 4g তো চলছে প্রচুর, তোমাদের নেট চলছে 4g তে, নেই বলছো? তাহলে 4gর ক্ষেত্রে n ইকুয়ালস টু কত? 4। আর l ইকুয়ালস টু কত? দেখো, যারা বুঝতে পারছো না তাদের জন্য একটু বলে দিচ্ছি আমি। এন আর এল পাশাপাশি লেখা হয়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যা পাশাপাশি লেখা হয়,
তাহলে 4G-র ক্ষেত্রে দেখো এন এর ভ্যালু 4, আর এল গুলো কোথা থেকে বলবে? এই এল গুলো এই যে আমি ছক করে দিয়েছি, এইখান থেকে তোমাকে একদম মনে রাখতে হবে যে এল এর ভ্যালু কত হলে সেটা কি উপকক্ষ। তাহলে এইখানে দেখতে পাচ্ছ জি আছে, তাহলে জি দেখো 4-এর সাথে 4-এর নিচে লেখা আছে, মানে 4 যদি হয় তাহলে সেটাকে জি উপকক্ষ বলে। তাহলে এইটা হয়ে গেল 4, তাহলে এইটারও অস্তিত্ব নেই। এরকম ভাবে অস্তিত্ব নেই কার কোশ্চেন দেয়, বিশেষ করে বললাম না এই কোশ্চেনটা দেয়, আর এর অ্যান্সারটা কিন্তু তোমাদের কোশ্চেন প্লাস অ্যান্সার যেখানে আছে সেখানে দেওয়া আছে যে 2D এবং 3F। দেখো 3F উপকক্ষ অস্তিত্ব আছে? হ্যাঁ, 2D এবং 3F উপকক্ষের অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো, বা কক্ষকের অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। 2D and 3D orbitals are not exist, why? কেন অস্তিত্ব নেই সেটা ব্যাখ্যা করতে হবে। এই কোশ্চেন হয়ে গেল একটা টাইপ, এই কোশ্চেন দেয় কিন্তু পরীক্ষায়, বারবার বলে দিচ্ছি আমি। আচ্ছা, পরের একটা কোশ্চেন আছে, তোমাকে কিছু মুখ্য আর গৌণ কোয়ান্টাম সংখ্যার মান বলে দেবে, আর তোমাকে কক্ষক বা উপকক্ষে কে চিহ্নিত করতে বলবে। যেমন তোমাকে বললো যে নিম্নলিখিত উপকক্ষ বা কক্ষকগুলিকে চিহ্নিত করো। 1 নাম্বার দেওয়া আছে n=4 আর l=2, তাহলে সেই উপকক্ষটা কি হবে? n=4 আর l=2, 4p বলছো? মাথায় মাথায় চাটিয়ে দাও। 4p বললে কি করে তুমি? 4D, এই যে 4p বললে নাম বলো নিজের, জিজ্ঞাসা করবো। 2 নাম্বার একটা কোশ্চেন দিয়েছে n=2 আর l=0, সেই উপকক্ষের নামটা বা চিহ্নটা বলো। দেখলে আবার ভুল বললে। তাহলে কাইফ তুমি তুমি কিছুই পড়াশোনা করছো না। L0 এখানে বড় বড় করে লেখা আছে, 0 আর S দেখতে পাচ্ছ না? যতবার বলবে ভুলই বলবে নাকি? n=5 আর l=3, কে বলবে? 5F। আর লাস্ট কোশ্চেন দিলাম n=3 আর l=2, 3D। 3D ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পারছে, কিছু কিছু স্টুডেন্ট বাদ দিয়ে সবই বুঝতে পারছো। তাহলে এরকম ভাবে তোমাকে বলবে আইডেন্টিফাই দ্য সাবসেল অর অরবাইটাল, নিম্নলিখিত উপকক্ষ বা কক্ষগুলোকে চিহ্নিত করো। এরকম দেখবে কোশ্চেন প্লাস অ্যান্সারে বইয়ের পেছনের দিকে আছে, শেষের দিকে আছে, যেখানে চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এরকম টাইপের কিছু কোশ্চেন দেবে, ছোট ছোট সহজ সহজ কোশ্চেন। যদি না পারো তাহলে কি আর বলবো, না পারলে নাম্বার পাবে না। আচ্ছা, তোমাকে কিছু কোয়ান্টামের সেট দিচ্ছে, আমি একটু আগেই বলেছি, দেখবে প্রত্যেকটা ইলেকট্রনকে পুরোপুরি ডিফাইন করার জন্য 4টে করে কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয়। কোশ্চেন দিয়ে দেবে যে নিম্নলিখিত কোন কোয়ান্টাম সেটগুলি পসিবল আর কোনগুলো পসিবল নয়, কোনগুলো সম্ভব কোনগুলো সম্ভব নয়। কোশ্চেনটা আমি ইংলিশেই লিখছি, হুইচ সেটস অফ কোয়ান্টাম নাম্বার আর পসিবল। আর এর সাথে আর একটা কোশ্চেন মনে মনে ভাবেও যে কোনগুলো পসিবল নয়। তাহলে 1 নাম্বার একটা সেট দিচ্ছি, সেই সেটটা আগে মন দিয়ে লিখবে খাতায়, তারপরে বলবে, বুঝে বলবে যে কেন পসিবল বা কেন পসিবল নয়। এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 2, এম এর ভ্যালু +2, আর এম এস এর ভ্যালু হচ্ছে +12। এই সেট অফ কোয়ান্টাম নাম্বার পসিবল আর পসিবল নয় কেন? কে বলবে? হ্যাঁ বলো। এই পসিবল নয় কারণ এন আর এল এর ভ্যালু
সমান হয়ে গেছে, তাহলে এটা ক্রস করলাম আর ওই জায়গায় গোল করে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়, পরীক্ষার সময় এমসিকিউ দেবে বা বড় কোশ্চেন দিলেও লিখতে পারবে। তাহলে আমি 6টা সেট লিখছি, তোমরাও খাতায় 6টা সেট লেখো, দিয়ে তাদের মধ্যে এক এক করে বলবে কোনগুলো পসিবল কোনগুলো পসিবল নয়। দ্বিতীয়টা লিখছি এন এর ভ্যালু 4, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু হচ্ছে +1 আর এম এস এর ভ্যালু হচ্ছে -½ 2 নাম্বার থেকে 3 নাম্বার সেট n = 3, l = 2, m = +1, ms = 1। 4 নাম্বার হচ্ছে n = 5, l = 4, m = -3 আর ms = +½ 5 নাম্বার সেট n = 0, কথা বলো না, কথা বলো না, আনমিউট, মিউট করো। n = 4, l = সরি 5 নাম্বারটা হচ্ছে n = 0, l = 0, m = 0 আর ms = -½ আর 6 নাম্বার সেট n = 1, l = 0, m = 0, ms = +½ এবার আমাকে বলো একটু কোনগুলো পসিবল কোনগুলো পসিবল নয়। বলে দিচ্ছি যারা শুনতে পারোনি, 2 নাম্বার সেটটা পসিবল হবে না, কারণ এল এর ভ্যালু যদি 0 হয় এম এর ভ্যালু +1 হতে পারে না। এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু -l থেকে +l, অর্থাৎ এটাকেও 0ই হতে হবে, সেই জন্য পসিবল নয়। আর 3 নাম্বার সেটে স্পিন কোয়ান্টাম নাম্বারের মান 1 দিয়েছে, 1 তো হতে পারে না, +½ বা -½ হতে পারে, তাই এটা পসিবল নয়। 4 নাম্বারটা কে কি বলবে তাড়াতাড়ি বলো। ভালো করে শোনো সাইফ আলী, যদি এল এর ভ্যালু 4 হয় তাহলে এম এর ভ্যালু হচ্ছে -4 থেকে +4, তাহলে -4 থেকে +4 এর মধ্যে কি -3টা পড়ে না? পড়ে। তাহলে কেউ বলতে পারবে যে এটা পসিবল কি পসিবল নয়? প্রথমে তো বলে দিই এটা পসিবল, আর যদি সেই উপকক্ষটাকে চিহ্নিত করতে বলে, চিহ্নিত হবে কিভাবে, চিহ্নিত হবে বলো তো উপকক্ষটা? 5, বলো 5, 5G, আমি অল্প শুনতে পারলাম 5G। হ্যাঁ, অ্যাকচুয়ালি 5G উপকক্ষটাকে চিহ্নিত করছে 5G কে। এবার ভালো করে দেখো 5G যদি আমি এই ঘরটা আঁকি, কটা ঘর হবে বলো 5G তে? 9টা ঘর হবে। সেই 9টা ঘরের মধ্যে কোথা থেকে কোথায় মানটা থাকবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -4 থেকে +4, তাহলে -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4। ইলেকট্রনটা আছে কোথায়, আছে -3 ঘরে, এই দেখো -3 ঘরে। আপ স্পিন থাকবে না ডাউন স্পিন থাকবে ইলেকট্রনটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে আমি ঘরে এই যে ইলেকট্রনটা ড্র করেছি, এই ইলেকট্রনটা এই 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এই 5Gর 2 নাম্বার ঘরে আপ স্পিনে ইলেকট্রনটা আছে, বোঝাতে পারছি ব্যাপারটা? এইটাকে এইভাবে বোঝানো হয়। এখন যদি তোমাকে একটা সেট লিখতে বলে, সেই সেটটা তুমি লিখতে পারবে না? আমি তোমাকে একটা সেট লিখতে দিয়েছি 4D, 4Dর ঘরে এইদিকে একটা ইলেকট্রন দিয়েছি আপ স্পিন প্রথম ঘরে, তাহলে 4টে কোয়ান্টাম সংখ্যা n = l = m = আর ms = বলো দেখি কে বলবে? n এর ভ্যালু কত হবে দেখে বলো, 4D বলেছি আমি, 4 হবে, ভেরি গুড। আর l কত হবে, l হচ্ছে 2, যে 3 বলছে সে মাথায় চাটি মারো নিজে। -2 হবে প্রথমে, একদম ঠিক আছে, আর তারপর স্পিন কোয়ান্টাম নাম্বার, ভেরি গুড, +½ তাহলে এইভাবে 5টা করে কোয়ান্টাম, 4টে করে কোয়ান্টাম সেট লেখা হয়, বুঝতে পারছো এবার? এটা এক্সট্রা কোশ্চেন একটা দিলাম।
ঘুরিয়ে ফিরিয়ে। এবার বলো 5 নাম্বার সেটটা পসিবল আর 6 নাম্বারটা কোনটা পসিবল কোনটা পসিবল নয় বলে দাও। 5 নাম্বারটা অস্তিত্ব আছে, কেন নেই বলো? এন জিরো হতে পারে না, এটা গোল করে দিলাম। এন কোনোদিন জিরো হতে পারে না। আবার এন জিরো এল জিরো তো হয় না, সেটা আলাদা কথা, কিন্তু এন আর ভ্যালু তো জিরো হতে পারে না, মানে কক্ষ নেই, মুখ্য কক্ষ নেই। আচ্ছা আরেকটা আছে লাস্টেরটা, এটাও ইম্পসিবল। কেন বলছো ইম্পসিবল? এই যাও, যে ইম্পসিবল বলছে সেটা বলি দেখি কেন বলছো। সিনেমার নাম বলে নাকি ইম্পসিবল? ইম্পসিবল কেন? কোন জায়গায় গোলমাল লাগছে তোমার? এই কথা বললে না, কোশ্চেন করলে কথা বলে না। আর যে পসিবল বললে বলে দাও দেখি কোন কক্ষ এটা, কোন উপকক্ষ, চিহ্নিত করবো কি করে বলো? 1s। আপ স্পিন না ডাউন স্পিন? ঘরে ইলেকট্রনটা কোন দিকে থাকবে? আপ স্পিন থাকবে। হ্যাঁ, তাহলে এটা পসিবল, এটা পসিবল নয়। তাহলে বলতে পারছিলে না, যে বলতে পারলে না কেন বলতে পারলে না বুঝতে পারছি না। তাহলে এরকম টাইপের কিছু কোশ্চেন তোমাকে দেবে।